সবাইকে নমস্কার। খাটালে মগজ গাড়ি কেনা হবে সহজ এই সিরিজের 4 নম্বর পর্বটা আজকে শুরু করতে যাচ্ছি। আমি ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো পোস্ট করি সেখানে আপনারা অনেকে কমেন্ট করেন, কেউ গাড়ি সম্পর্কে জানতে চান, কেউ নতুন কি গাড়ি কিনবেন সেটা সম্পর্কে সাজেশান চান, কিংবা কেউ গাড়ির টেকনোলজি সম্পর্কে জানতে চান, কেউ মেনটেন্যান্স সম্পর্কে জানতে চান। তো সেই সমস্ত প্রশ্নগুলোকে আমি একটা জায়গায় কালেক্ট করে আপনাদের সামনে আজকে একটার পর একটা আলোচনা করব। এবং প্রথম প্রশ্নটা আমি নিয়ে নেব অভিজিৎ মণ্ডল বাবুর। উনি লিখেছেন যে ওনার একটা গাড়ি আছে, ঠিক আছে, ফোর্ড ইকোস্পোর্ট গাড়ি, পেট্রোল, 2020-তে উনি কিনেছেন। উনি অফিস পারপাসের জন্য একটা হ্যাচব্যাক চাইছেন যাতে অটোমেটিক ট্রান্সমিশন থাকতে হবে। অটোমেটিক ট্রান্সমিশন মানে এএমটি বা এটি যাই হোক না কেন, এটা থাকতে হবে। তবে ওনার একটা কন্ডিশন আছে, উনি চাইছেন যে হিল হোল্ড অ্যাসিস্ট বা হিল হোল্ড কন্ট্রোল এই ফিচারটাও থাকা দরকার। তো সেই জন্য উনি দুটো গাড়ি চয়েস করেছেন, গ্র্যান্ড i10 আর ইগনিস। এই দুটো গাড়ির মধ্যেই উনি কিনবেন বলে মনস্থ করেছেন, কিন্তু উনি বলছেন যে একটা অন্য গাড়িও আমাকে সাজেস্ট করে দিন। দেখুন অভিজিৎবাবু, আমি অন্য গাড়ি সাজেস্ট করার জন্য একটু খোঁজাখুঁজি করছিলাম, যেমন কিগার গাড়ি দেখলাম, ম্যাগনাইট দেখলাম, এক্সটার দেখলাম। মানে আপনি এই যে ফোর্ড ইকোস্পোর্ট গাড়িটা চালান সেটাও তো একটু উঁচু জায়গায় বসেই চালাচ্ছেন। তো কিগার গাড়ি বা ওই ম্যাগনাইট গাড়ি কিংবা এক্সটার গাড়ি যখন চালাবেন তখনও ওই অতটাই উঁচু পজিশান থেকে, অতটা না হলেও ওর কাছাকাছি উঁচু পজিশান থেকেই আপনি গাড়িটা চালাবেন। ফিল ফ্যাক্টরটা আপনার ওই এসইউভি চালাবার মতোই হবে। কিন্তু ওয়ারাজ আপনি যদি এই গ্র্যান্ড i10 গাড়িটা চালান তাহলে কিন্তু আপনার একটা হ্যাচব্যাকওয়ালা ফিলিং আসবে। ইনফ্যাক্ট ইগনিস গাড়িটা আছে সেটাও একটু উঁচু বটে, কিন্তু ওতেও একটা হ্যাচব্যাকের মতোই ফিল আসবে মোটামুটি। গ্র্যান্ড i10, ইগনিস এই দুটো গাড়িরই টেস্ট ড্রাইভ করুন। টেস্ট ড্রাইভ করে সমস্ত ফিচারগুলো নিজে জেনে তারপর মনস্থ করুন যে কোন গাড়িটা কিনবেন। মানে আমার অন্য কোনো গাড়ি সাজেশনের ব্যাপার নেই এতে। সেকেন্ড প্রশ্নটা নিয়ে নিই মিস্টার অনুভব কুন্ডু। উনি বলছেন যে টাটা পাঞ্চ ইলেকট্রিক এম্পাওয়ার্ড ভেরিয়েন্টটা কীরকম হবে ফর দ্য ফার্স্ট টাইম বায়ার। 200 কিলোমিটার রেঞ্জ হলেই আমার হয়ে যাবে, ফাস্ট চার্জিং দরকার নেই, 95% সিটিতে চলবে, বাকি হাইওয়েতে চলবে, এরকম বলছেন আর কি। তো ওনার টাটা পাঞ্চের যে ইলেকট্রিক ভার্সানটা আছে, এম্পাওয়ার্ড ভেরিয়েন্টটা আছে, সেটা বেসিক্যালি 0 থেকে 100 13.5 সেকেন্ডে রিচ করে যায় বা পৌঁছয়। ম্যাক্স পাওয়ার হচ্ছে 80 বিএইচপি আর টর্ক হচ্ছে 114 নিউটন মিটার। এই গাড়িটার রেঞ্জ হচ্ছে 315 কিলোমিটার আর ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে 200+ কিলোমিটার রেঞ্জ থাকলেই হয়ে যাবে। সুতরাং এটা এম্পাওয়ার্ড ভেরিয়েন্টটা ওনার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে যাচ্ছে। এছাড়া এতে ফাস্ট চার্জিংয়ের ব্যাপারটা নেই, কিন্তু ফাস্ট চার্জিংয়ের জন্য কম্প্যাটেবল এই গাড়িটা। আর এতে এবিএস আছে, সেফটি ফিচার্স, ইবিডি আছে, ব্রেক অ্যাসিস্ট আছে, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম আছে। ওয়ারেন্টি হচ্ছে 8 বছর, ব্যাটারির ওয়ারেন্টি 8 বছর, 1,60,000 কিলোমিটার। এছাড়া কোম্পানির গাড়ির যে ওয়ারেন্টি সেটা 3 ইয়ার্স, 1,00,000 কিলোমিটার। সুতরাং সেদিক থেকে কোনো অসুবিধা নেই। আইডল, স্টার্ট, স্টপ এগুলো সবই আছে, রিজেনারেটিভ ব্রেকিং আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 190 মিলিমিটার। আর এর যে লং রেঞ্জ ভার্সানটা আছে সেটা 421 কিলোমিটার রেঞ্জ, সেটার দরকার নেই। এম্পাওয়ার্ড যে ভেরিয়েন্টটা আছে সেটাই যথেষ্ট ওনার জন্য। 3.3 দিয়ে চার্জ দিতে গেলে 9 ঘন্টার মতো সময় লাগে, আর ফাস্ট চার্জিং করতে গেলে 6 ঘন্টার মতো টাইম লাগে। পরের প্রশ্নে চলে যাই। মিস্টার সুমন দাস লিখেছেন, দাদা আমি প্রথম গাড়ি কিনবো, বাজেট 5 থেকে 6 লাখের মধ্যে কোন গাড়িটা কেনা যেতে পারে যদি বলেন ভালো হয়। আচ্ছা, অল্টো ভিএক্সআই, অল্টো K10 যে ভিএক্সআই মডেলটা আছে সেটার প্রাইস হচ্ছে 5.85 লাখের মধ্যে, তো ওই গাড়িটা আপনি দেখতে পারেন। এছাড়া এসপ্রেসোর যে ভিএক্সআই মডেলটা আছে সেটাও দেখতে পারেন। সেলেরিওর যে বেস মডেলটা আছে সেটার প্রাইস হচ্ছে 6.26 লাখের মতো, আপনার বাজেট থেকে সামান্য একটু বেশি হবে, 26,000-এর মতো বেশি হয়ে যাচ্ছে, 5 থেকে 6 লাখ যেহেতু রেঞ্জ বলেছেন। ওই গাড়িটাও দেখতে পারেন। এছাড়া ওয়াগনারের যে বেস মডেলটা আছে সেই মডেলটার দাম হচ্ছে 6.45 লাখ, তো সেটাও একবার দেখতে পারেন। তো এই চারটে মোটামুটি দেখবেন, চারটের মধ্যেই থাকার চেষ্টা করবেন আর কি। মিস্টার MK বাগজি উনি বলছে, জিমনি আমার ফেভারিট ইন স্পাইট অফ ব্যাড পাবলিসিটি ইট হ্যাজ রিসিভড। আপনার কি রায়, অটোমেটিক কেমন হবে? এবার আমাদের ইন্ডিয়ান যে কাস্টমার আছে না, তাদের মেন্টালিটি হচ্ছে যে যত কম টাকায় যত বড় জিনিস পাওয়া যায়। তো মাহিন্দ্রা থারের ক্ষেত্রেও তাই হয়েছে। মাহিন্দ্রা থার যেহেতু সাইজে বড়, দেখতে স্টাইলিশ, রোড প্রেজেন্স বেশি, টাশনবাজি করতে পারে লোকজন, এর যে 2 হুইল ড্রাইভ আছে, 4 হুইল ড্রাইভ আছে, সবই আছে। সুতরাং সেদিক থেকে এই গাড়িটাকেই লোকে বেশি প্রেফার করছে আর কি। সেই জন্যই জিমনি একটা ইন্টারন্যাশনাল মডেল হওয়া সত্ত্বেও সেরকমভাবে ফুটপ্রিন্ট রাখতে পারছে না, কিন্তু জিমনি ইজ এ ভেরি ক্যাপাবল কার। আমি নিজেই জিমনি গাড়ি চালিয়েছি, টেস্ট ড্রাইভ করেছি। ইনফ্যাক্ট 2H আছে, 4H আছে, 4L আছে,
3 রকম অপশানে আপনি গাড়িটাকে চালাতে পারেন। আর সবথেকে বড় কথা আমার চাকাটা সবচেয়ে ভালো লেগেছে। এই যে টায়ারটা আছে না, টায়ারটার ছবি আমি তুলেছিলাম, আমি পারলে এই ভিডিওর সাথে দিয়ে দেবো। ওই টায়ারের যে সাইড ওয়ালটা আছে না, সাইড ওয়ালেও ট্রেডিং করা আছে। ট্রেডিং করার জন্য সাইডে যদি কোনো রকম পাথর টাথর লাগে এসে, তাহলে সেটাকেও কাটাবার ক্ষমতা রাখছে এই জিমনি গাড়ি। তো টায়ারটা দেখি আমার পছন্দ হয়ে গেছে, বাকি গাড়ি তো পরে আসছি। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে এটা আন্ডাররেটেড কার, এর পাবলিসিটি সেরকমভাবে নেই, লোকে সেরকমভাবে কিনছে না, কিন্তু আপনি যদি কেনেন আপনি রিপেন্ট করবেন না, আমি এটুকু বলতে পারি। মিস্টার হরিদাস শিকদার উনি বলছেন আমার গোলদারি দোকান আছে, আমি নিজে ড্রাইভার, আমি একটা মারুতি ভ্যান গাড়ি কিনতে চাই, ভাড়া ও মাল এই দুটোই উনি করতে চান। তো মারুতি ইকো নিয়ে নিন, সবচেয়ে ভালো গাড়ি। এবার আপনার ইকো যদি মনে হয় যে বাজেটে একটু প্রবলেম হতে পারে, তাহলে পুরনো ইউজড মারুতি ভ্যান নিয়ে নিতে পারেন বা মারুতি ওমনি নিয়ে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে ইকো গাড়িটা নেওয়া সেফ হবে আপনার ক্ষেত্রে। মিস্টার সুদীপ মোর্দক লিখেছেন যে আই হ্যাভ স্টার্টেড লার্নিং ড্রাইভিং অ্যান্ড ওয়ান্ট টু বাই টাটা পাঞ্চ ক্রিয়েটিভ, কনফিউজড বিটুইন পাঞ্চ ক্রিয়েটিভ অ্যান্ড ক্রিয়েটিভ ফ্ল্যাগশিপ ভেরিয়েন্ট। দুটোর মধ্যে উনি কনফিউশনে আছেন যে কোনটা কিনবেন, ক্রিয়েটিভ না ক্রিয়েটিভ ভেরিয়েন্ট, ফ্ল্যাগশিপ ভেরিয়েন্ট। ইজ কানেক্টেড কার ফিচার লাইক IRA is essential for car or is it a luxury feature in terms of car security? IRA মানে হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট রিয়েল টাইম অ্যাসিস্ট। লাক্সারি ফিচার তো বটে, কিন্তু লাক্সারি ফিচার হলেও আপনার অনেক কাজে লাগবে। যেমন এতে অনেকগুলো অপশান আছে। IRA সম্পর্কে একটু বলে দেবো আপনাদেরকে, তাহলে হয়তো ডিসিশান নিতে সুবিধা হবে। কারণ IRA-তে 7-8 রকমের ফিচার আছে। যেমন প্রথম ফিচারটা হচ্ছে যে গাড়িটা কতটা রেঞ্জ চলবে, যদিও ওটা ড্যাশবোর্ডে দেখিয়ে দেয় যে কত রেঞ্জ গাড়িটা যাবে, যা তেল আছে, কিন্তু IRA যে অ্যাপটা আছে সেই অ্যাপেতেও আপনাকে দেখিয়ে দেবে যে গাড়িটা, পাঞ্চ গাড়িটা যা তেল আছে কত কিলোমিটার চলবে, রেঞ্জ সেটা দেখিয়ে দেবে। সেকেন্ড হচ্ছে যে আপনার গাড়িটার লোকেশান দেখিয়ে দেয়, গাড়িটা কোন লোকেশানে আছে সেইটাকে দেখিয়ে দেয়। এছাড়া বিভিন্ন রকম নোটিফিকেশান আসে, মানে ধরুন আপনি গাড়িটাকে কোথাও পার্কিং করে চলে রেখে গেছেন, স্টার্ট বন্ধ করে, যেরকম যায় লোকে, তো সেখানে গিয়ে যদি আপনি দেখেন যে আপনার গাড়িটাকে কেউ টো করতে চাইছে বা গাড়িটার কেউ কিছু একটা করতে চাইছে, মানে চাবি টাবি ঘুরিয়ে খোলার চেষ্টা করছে বা কিছু একটা করতে চাইছে, তখন আপনার কাছে অ্যালার্ট মেসেজ চলে যায়। তো সেই নোটিফিকেশানসটা আপনার কাছে আসে। লক করার সিস্টেম আছে, আপনি মোবাইল দিয়ে লক করতে পারেন, গাড়িটাকে আনলক করতে পারেন, হ্যাজার্ড লাইট জ্বালাতে পারেন, হর্ন বাজাতে পারেন, এই সমস্ত ফিচারগুলো আছে। তো সেটাও একটা ফিচার তো বটে, এটা লাক্সারি ফিচার। আজকালকার দিনে এটাকে লোকে নর্মাল ফিচার বানিয়ে ফেলছে। জিও ফেন্সিং আছে। জিও ফেন্সিং মানে হচ্ছে আপনি একটা সেট করে রাখলেন যে গাড়িটা 100 কিলোমিটারের বাইরে যাবে না বা 30 কিলোমিটারের বাইরে যাবে না, যেই আপনি নিয়ে যান, ড্রাইভার নিয়ে যেতে পারে বা আপনার কোনো বন্ধু ভাই কেউ নিয়ে যেতে পারে, আপনি জিও ফেন্সিং করে রাখলেন আপনার অ্যাপেতে, IRA অ্যাপেতে, যে 40 কিলোমিটারের বেশি সে যেতে পারবে না, একটা রেডিয়াস বেঁধে রাখলেন। তো 40 কিলোমিটারের বেশি যেই চলে গেল আপনার ড্রাইভার গাড়িটা নিয়ে, তখন আপনার কাছে একটা অ্যালার্ট মেসেজ চলে এলো। এছাড়া ভ্যালেট মোড আছে, ভ্যালেট মোডেও আপনি 1, 2, 3, 4 কিলোমিটার সেট করে রাখতে পারেন। এছাড়া ট্রিপ হিস্ট্রি আছে। ট্রিপ হিস্ট্রির মধ্যে আবার দুটো পার্ট আছে, প্ল্যান ট্রিপ, আনপ্ল্যান ট্রিপ। এই দুটো আপনি দেখে নিতে পারেন যে কী কী ট্রিপ হয়েছে, আপনার প্ল্যান ট্রিপের মধ্যে কোনটা হয়েছে আর আনপ্ল্যান ট্রিপের মধ্যে কোনগুলো হয়েছে। এছাড়া আপনি ডায়াগনোস করতে পারেন। আপনি ডায়াগনোস বাটনে যদি ক্লিক করেন তাহলে স্ক্যানিং আরম্ভ হয়ে যাবে আপনার গাড়ি স্ক্যানিং হওয়ার পরে ওরা একটা হিস্ট্রি দিয়ে দেবে বা রেজাল্ট দিয়ে দেবে। সেই রেজাল্টে ওরা এটা দেখাবে যে আপনার গাড়ির যে স্টিয়ারিংটা আছে, পাওয়ার স্টিয়ারিংটা, সেটা ঠিক আছে তো, আপনার গাড়ির যে ব্রেক আছে সেই ব্রেকটা ঠিক করে কাজ করছে তো, ওকে আছে তো, এয়ারব্যাগগুলো ঠিক আছে তো, এছাড়া সার্ভিস কোনো ডিউ নেই তো, সার্ভিস যদি ডিউ হয়েও যায় তাহলে কতদিন পরে সার্ভিস করাবেন বা কত কিলোমিটার বাদে সার্ভিস করাবেন, সেই সমস্ত জিনিসগুলো আপনার সামনে তুলে ধরবে। এছাড়া টাইম ফেন্সিং আছে, মানে আপনি টাইমও বেঁধে রাখতে পারেন যে কতক্ষণ টাইমের বাইরে চলে গেলে আপনার কাছে একটা অ্যালার্ট মেসেজ আসবে। ওই জিও ফেন্সিংয়ের মতোই, জিও ফেন্সিংয়ে যেমন একটা কিলোমিটারের বাইরে চলে গেলে আপনার কাছে অ্যালার্ট মেসেজ আসে, টাইম ফেন্সিংয়ে আপনার একটা টাইমের বাইরে যদি গাড়িটা বাইরে রয়ে যায় বা একটু দূরে রয়ে যায় তাহলে আপনার কাছে অ্যালার্ট মেসেজ চলে আসবে। তো এই সমস্ত ফিচার্স আছে। এছাড়া এমার্জেন্সি কন্ট্যাক্ট আছে, একটা SOS বলে বাটন আছে। তো SOS বাটনটা ধরুন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন ওই মোবাইলে SOS বাটনটা কেউ যদি একটু প্রেস করে থাকে তাহলে এমার্জেন্সি কন্ট্যাক্টে আপনি যে নাম্বারটা দিয়ে রেখেছেন বা সেভ করে রেখেছেন তার কাছে টেক্সট মেসেজ চলে যাবে কিংবা কল চলে যাবে। এবং শুধু তাই নয়, তার কাছে এটাও চলে যাবে যে আপনার গাড়িটা কোন পজিশনে এখন দাঁড়িয়ে আছে।
সুতরাং এই সমস্ত ফিচারগুলো আইআরএতে আছে, তো সেই জন্য এটা লাক্সারি ফিচার হতে পারে, কিংবা আজকালকার দিনে যেরকম দিন আসছে আস্তে আস্তে তখন এটা হয়তো জেনারেল ফিচার হয়ে যাবে। সুতরাং আপনি সেটা দেখে নিন যে ক্রিয়েটিভের ফ্ল্যাগশিপ ভেরিয়েন্টের মধ্যে এই আইআরএ ফিচার্সটা আছে, সেটা যদি আপনার দরকার হয়, আমার মনে হয় যে আজকে দরকার না হলেও কালকে দরকার হলেও হতে পারে, তো সেই বুঝে আপনি কিনবেন। সুদীপ ভট্টাচার্য উনি লিখছেন যে মারুতি সুজুকির K10 VXI প্লাস নিয়ে একটু জানলে উপকৃত হতাম, 3 জনের জন্য কম বাজেটের ফ্যামিলি কার কিনতে চাই। K10 VXI প্লাসে 2টো এয়ারব্যাগ আছে, সিট বেল্ট ওয়ার্নিং আছে, ABS EBT সমস্ত সেফটি ফিচার্স এর মধ্যে আছে, ব্রেক অ্যাসিস্ট নেই এতে, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম নেই এতে, সিট অ্যাডজাস্টমেন্ট আপনি করতে পারবেন, রিভার্স পার্কিং সেন্সার এর মধ্যে আছে, এছাড়া স্মার্ট প্লে স্টুডিও আছে, অ্যান্ড্রয়েড অটো আছে, 4টে স্পিকার লাগানো আছে গাড়ির মধ্যে, আর হ্যাঁ বলতে ভুলে গেছি রিমোট কিলেস এন্ট্রি ফিচারও আছে। সুতরাং এই সমস্ত ফিচারওয়ালা গাড়ি আপনি দেখতে পারেন, কিনতে পারেন, ভালো হবে। অভ্রবাবু বলছেন যে ইগনিস যেটা ইউজ করি চেঞ্জ করতে চাই, এসইউভি পছন্দ, সিদান প্রিমিয়াম হ্যাচব্যাক প্রেফারেবল, বাজেট অ্যাপ্রক্স 10 লাখ, প্লিজ সাজেস্ট, প্রায়োরিটি ইজ সেফ ফ্যামিলি কার, বিল্ড কোয়ালিটি কমফর্ট অ্যান্ড ফিচার লোডেড। ঠিক আছে, 10 লাখের মধ্যে আপনি সিদ্ধান্ত গাড়ি পেয়ে যাবেন, অরা আছে, সুইফট আছে, অ্যামেজ আছে, টিগর আছে, তো সেই সাব 4 মিটার রেঞ্জের সিদান গাড়িগুলো আপনি দেখতেই পারেন, কিন্তু আই উইল সাজেস্ট ফর প্রিমিয়াম কার। ঠিক আছে, প্রিমিয়ামে অ্যালট্রোজ আছে, কয়েকদিন বাদে অ্যালট্রোজ রেসার এসে যাবে, অ্যালট্রোজ রেসার কিন্তু খুব তাড়াতাড়ি আসছে না, একটু দেরি হবে, অ্যালট্রোজ গাড়ি এখন আপনি দেখুন, এছাড়া ব্যালেনো গাড়ি দেখতে পারেন, i20 দেখতে পারেন, তো এই 3টে গাড়ি প্রিমিয়াম হ্যাচব্যাকের মধ্যে পড়ে, এই 3টে গাড়ি দেখতে পারেন, 10 লাখের রেঞ্জের মধ্যে আপনি ভালো গাড়ি পেয়ে যাবেন, এবং অনেক বেশি প্লান্টেড এবং অনেক বেশি রুমিয়ার, লাগেজ স্পেসও খুব একটা বেশি হেরফের নেই সাব 4 মিটার যে সিদান গাড়িগুলো আছে তার সাথে। সুতরাং প্রিমিয়াম হ্যাচব্যাকগুলো দেখুন, আর সিদানও দেখবেন, কিন্তু প্রিমিয়াম হ্যাচব্যাককে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তপন নাথ বলেছেন ডিপিএফ নিয়ে একটা বিশদ এপিসোড করুন, ঠিক আছে আমি করে দেবো। সেন বলছেন যে হ্যালো দাদা, আমি কারেন্টলি হুন্ডাই নিওস হ্যাচব্যাক ইউজ করছি, আমি সাব 4 মিটার এসইউভি কিনতে চাই উইদিন 10.5 ম্যাক্স বাজেট, কিয়া সনেট, HTKO, ভেনু, মাহিন্দ্রা XUV 300, মারুতি ব্রিজা, রেনল্ট, কিগার, প্লিজ সাজেস্ট হুইচ ওয়ান শুড আই বাই। XUV 3XO দেখুন, 29 এপ্রিল, আর কয়েকদিনের মধ্যেই এসে যাচ্ছে, তো 3XO গাড়িটাকে দেখে নিন, ঠিক আছে, তারপরেই ভেনু, সনেট, HTKO এগুলো দেখুন, এগুলোর মধ্যেই আপনি চয়েস করে নিন। ব্রেজাও খুব ভালো গাড়ি, মানে সাব 4 মিটার এসইউভি রেঞ্জটা এমন একটা রেঞ্জ না যে সমস্ত কোম্পানিগুলো এই গাড়িগুলোর ডেভেলপমেন্টের ওপর বা ইমপ্রুভমেন্টের ওপর সবথেকে বেশি জোর দেয়, কারণ এগুলো ক্রিম প্রোডাক্ট, এগুলো সব কোম্পানির গাড়ি খুব ভালো বিক্রি হয়, তো সেই জন্য এই গাড়িগুলোর ওপরে সব কোম্পানিগুলোই খাটাখাটনি করে, কোনো গাড়ি খারাপ হবে না, বুঝলেন, ভেনু বলুন, সনেট বলুন, ব্রিজা বলুন, ইনফ্যাক্ট নেক্সান বলুন, তো সব গাড়িগুলোই ভালো হবে। তবে আমার মনে হয় XUV 3XO গাড়িটা আসার পরে আপনি বাকি গাড়িগুলোর সাথে কম্পেয়ার করে আপনার রেঞ্জের মধ্যে যদি চলে আসে, তাহলে আপনি XUV 3XO কিনতে পারেন। সুশান্ত সারেন উনি বলছেন যে ওয়াগনারের সেফটি রেটিং 4 বা 5 স্টার করার বিষয়ে কোম্পানি কোনো চিন্তা ভাবনা করছে কি? এই মুহূর্তে তো করছে না, কারণ ওয়াগনারে প্রথম কথা 6 এয়ারব্যাগ নেই, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল নেই, ESC না থাকার জন্যে আর এয়ারব্যাগ 6টা না থাকার জন্য 2 পয়েন্ট মোটামুটি কমে যায়, সুতরাং সেইখানেই 3 স্টার চলে এলো। এছাড়া যে অ্যাডাস ফিচারটা আছে, অ্যাডাস লেভেল 1 বলুন, অ্যাডাস লেভেল 2 বলুন, এটা সম্পর্কে পরে কখনো ভিডিও করে দেবো যে অ্যাডাস 1, 2 এগুলোই কী কী থাকে না থাকে, কিন্তু যাই হোক অ্যাডাস লেভেল 2 বা 1 এগুলো এলে সিকিউরিটি ফিচার্স বা সেফটি ফিচার্স এগুলো আরও বেড়ে যাবে, তখন পয়েন্টটা আরও বেশি ক্যারি করবে, তখনই একটা 4 স্টার বা 5 স্টার পাওয়ার চান্স এসে যায়। যেমন দেখুন না, অ্যাডাস লেভেল 1 বা লেভেল 2 এগুলো অস্ট্রেলিয়ার যে NCAP ক্র্যাশ টেস্ট সেখানে প্রায়োরিটি দেওয়া হয়, আস্তে আস্তে হয়তো ভারত NCAP ক্র্যাশ টেস্ট বা গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্টেও এই অ্যাডাস লেভেল 1, 2 এগুলোর প্রায়োরিটি আসতে থাকবে। 2027 নাগাদ মোটামুটি অ্যাডাস লেভেল 1 বা 2 ওয়াগনারে এসে যাবে আশা করা যায়, কারণ সেই সময় সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি, এটা বলি একটু আপনাদেরকে, হয়তো অনেকে জানেন না, যে এই অ্যাডাস লেভেল 1 বা 2 বা 3 বা 4, 5 যাই বলুন না কেন, এগুলো সবই একটা সফটওয়্যার, তো এই সফটওয়্যারের যে কপিরাইটের ব্যাপারটা সেটা 2027 সালে উঠে যাচ্ছে, তো 2027 সালে যখন উঠে যাবে তখন অনেক কোম্পানি এই অ্যাডাস
যে ফিচারটা আছে অ্যাডাস লেভেল 1, লেভেল 2, লেভেল 3, 4, 5 এগুলোকে গাড়ির মধ্যে ইনকর্পোরেট করবে, তখন অনেক কস্ট কাটিং হয়ে যাবে, মানে কস্ট অনেক তখন কমে যাবে, যেহেতু কপিরাইট ফ্রি হয়ে যাচ্ছে কস্ট কমে যাবে। তো তখন ওয়াগনার মারুতির অনেক গাড়িতে এই সমস্ত ফিচার্সগুলো আসবে। আর এই সমস্ত ফিচার্সগুলো যখন আসবে, 6 এয়ারব্যাগ যখন আসবে, ইএসসি যখন আসবে, অন্যান্য সিকিউরিটি ফিচার্স, সেফটি ফিচার্স, এই সমস্ত জিনিসগুলোকে যখন আরও বাড়ানো হবে, তখন 4 স্টার 5 স্টার পেয়ে যাবে। এটা একটু লম্বা হয়ে গেল হ্যাঁ ওয়াগনারের ভিডিওটা, কারণ এটা একটু বলার ছিল। শুভেন্দু ঘোষ বলছেন, আমি ফার্স্ট গাড়ি কেনার কথা ভাবছি, ভালো করে হাত সেট হয়নি এখনও। নেক্সান নেওয়া কি ঠিক হবে, না পুরনো গাড়ি কিনে হাত সেট করে নেব? পুরনো গাড়ি কিনে নেক্সান নেওয়াটা ঠিক হবে, কিন্তু পুরনো গাড়ি কিনে যদি আপনি হাত সেট করেন, তাহলে ধরুন একটা পুরনো গাড়ি কিনেছেন, আমি কথার কথা বলছি, 2 লাখ টাকা দিয়ে কি 1.5 লাখ টাকা দিয়ে একটা পুরনো গাড়ি কিনেছেন। গাড়ির ইন বিটুইন যে সমস্ত মেকানিক্যাল বা ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো খারাপ হলো, সেগুলোকে আপনি চেঞ্জ করলেন, নতুন লাগালেন, ইন্স্যুরেন্স আছে সেটা হয়তো রিনিউ করতে হবে। এবার 1.5-2 লাখ টাকা দিয়ে আপনি কিনে গাড়িটাকে যখন আবার বিক্রি করতে যাবেন, একে তো নাম ট্রান্সফার করেছেন, সেখানে একটা ঝামেলা গেছে। আবার যখন আপনি বিক্রি করতে যাবেন, তখন আপনি নিশ্চয়ই নাম ট্রান্সফার করেই বিক্রি করবেন। এবার নাম ট্রান্সফার করবেন সেটা একটা হ্যাপা, গাড়িটাকে বেচবেন সেটা একটা হ্যাপা, প্রাইস কম পাবেন সেটাও একটা হ্যাপা। হ্যাপা বলবো না, মানে এটা একটা আপনি লসের মতো করে ফেলছেন। তো ওল্ড গাড়ি কিনে লাভ নেই জানেন। আমার মনে হয় যে আপনি যে সমস্ত মোটর ট্রেনিং স্কুলগুলো আছে না, সেইখানে যোগাযোগ করুন, করে ওদের বিভিন্ন রকম কন্ট্রাক্ট হয়, মানে আপনার তো লাইসেন্স আছে, কিন্তু লাইসেন্স থাকা সত্ত্বেও আপনি ওদেরকে অ্যাপ্রোচ করতে পারেন। আমাদের এখানেও হয়, ভবানীপুরে অনেক জায়গায় করে থাকে, যে ট্রেনিং স্কুলে গিয়ে আপনি বলুন যে আমি গাড়িটা শিখবো, গাড়িটা চালাবো, এবং তার জন্য ওরা একটা লামসাম টাকা নিয়ে নেয়। এই ধরুন 10 দিনের জন্য চালাবেন, 3,000 টাকা নিল, কি 20 দিনের জন্য চালাবেন, 4,000-5,000 টাকা নিল, এরকম টাইপের একটা প্যাকেজ টাইপের হয়। তো সেইখানে আপনি বার্গেনিং করে নিন যে আমি 1 ঘন্টার জন্য বা 1.5 ঘন্টার জন্য প্রতিদিন চালাবো। এইভাবে আপনি প্রত্যেক দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে চালান না, 1 মাস চালান, 1.5 মাস চালান, গাড়িটার ওনারশিপও রইল না, কোনো লায়াবিলিটিও রইল না, এবং গাড়ির প্রতি কোনো দায়িত্বও রইল না। গাড়ি খালি চালালেন হাতটা সেট করার জন্য। এবার সেটটা যখন হয়ে গেল, আপনি যেখানে রিয়েলাইজ করছেন যে আপনার হাত সেট হয়ে গেছে, আপনি একটা নতুন গাড়ি এবার কেনার মতো পজিশনে চলে এসছেন, গাড়িটাকে চালাতে পারবেন, তখন আপনি নেক্সন গাড়িটা কিনুন। এর পরের প্রশ্নে চলে যাই। তরুণ কুমার সরকার, উনি বলছেন পুরনো গাড়ি কি কেনা উচিত, আপনার কি মত? ওপেন এন্ডেড কোশ্চেন, মানে এই কোশ্চেনটা আনসার করতে গেলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে। পুরনো গাড়ি কেনা উচিত, কিন্তু আপনার অরিজিনাল ওনারের থেকে কেনা উচিত, কোনো ডিলার পয়েন্ট থেকে কিনবেন না। বেশিরভাগ ডিলার পয়েন্টগুলো কিন্তু সঠিকভাবে ইনফরমেশন আপনাকে দেয় না, অনেক ইনফরমেশন সাপ্রেস করে, এবং প্রথম কথা তারা সার্ভিস হিস্ট্রি দেয় না, যে গাড়ির কি সার্ভিস হিস্ট্রি আছে না আছে, গাড়িটা কোথায় কাজ হয়েছে, কিভাবে কাজ হয়েছে, কিভাবে চলেছে, কার হাতে চলেছে, কত কিলোমিটার চলেছে, ইনফ্যাক্ট কত কিলোমিটার চলেছে সেইখানে ওরা ট্যাম্পারিং করে রাখে। সুতরাং কোনো ভরসা নেই, সেকেন্ড হ্যান্ড ডিলারের থেকে গাড়ি কিনবেন না, তা সে যত বড়ই ডিলার হোক না কেন। আপনি সবসময় চেষ্টা করবেন যে কোনো অ্যাকচুয়াল ওনার যে আছে গাড়ির, তার থেকে কেনার। ওয়েলেক্সে অনেক সময় দিয়ে দেয়, সেখান থেকে দেখে আপনি কিনুন, সেটা সেফ হবে। শেল্টার ট্যুর হলিডেজ, উনি বলছেন যে আপনি সময় করে নেক্সান ও ক্রেটা নিয়ে একটা কম্প্যারিজন ব্লগ বানাবেন। নেক্সান আর ক্রেটার কম্প্যারিজন ব্লগ দুটো আলাদা সেগমেন্টের গাড়ি, তো একটা সাব 4 মিটার আর একটা 4 মিটারের থেকে বড়, সেরকমভাবে কম্প্যারিজন ব্লগ বানাতে পারবো না, মানে দুটো আলাদা সেগমেন্টের কাস্টমারকে অ্যাট্রাক্ট করছে। তো যাই হোক, মার্চে নেক্সান 10 নম্বরে নেমেছে। নেক্সানের সব ভালো, কিন্তু মাইলেজ খারাপ। আবার হুন্ডাইয়েরও কোনো গাড়ির মাইলেজ ভালো নয়, কিন্তু ড্রাইভিং খুবই স্মুথ। i20 তো হারিয়েই গেল, অথচ খুব ভালো গাড়ি। ক্রেটা কিভাবে নেক্সানকে পিছনে ফেলে দিল অবাক লাগছে। ক্রেটা কস্টলিও বটে, 3 সিলিন্ডার আর 4 সিলিন্ডারই কি কারণ? হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন যে 3 সিলিন্ডার নেক্সান গাড়িতে আছে, 4 সিলিন্ডার ক্রেটা গাড়িতে আছে। দিস ইজ ওয়ান অফ দি রিজন যে ক্রেটা গাড়ির সেল বেশি হচ্ছে, কিন্তু 3 সিলিন্ডার গাড়িও খারাপ নয়, যথেষ্ট ভালো গাড়ি। কিন্তু অন্য যে কারণগুলোর জন্য ক্রেটার সেল বেশি হচ্ছে, সেগুলো নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করেছিলাম। মানে ক্রেটা গাড়িটা 3rd এডিশনটা, এই যে অ্যাডাস লেভেল 2 যেটা লঞ্চ করেছে এবং ধানাধান বিক্রি হয়ে যাচ্ছে, সেই গাড়িটা লঞ্চ করার আগে ক্রেটা গাড়ি তো খারাপ সেল হচ্ছিল না, যথেষ্ট বেশি পরিমাণেই সেল হচ্ছিল। তা সত্ত্বেও হুন্ডাই কিন্তু এই ক্রেটার 3rd এডিশনটা আনলো। এবং শুধু তাই নয়, ক্রেটার এই এডিশনটার বেশ কিছু ভেরিয়েন্টে ওরা অ্যাডাস লেভেল 2 আনলো, সম্ভবত এসএক্স টেক ভেরিয়েন্ট থেকে অ্যাডাস লেভেল 2 ফিচার্সটা এনেছে। তো সেই ফিচার্সটা থাকার জন্যে
অনেক ক্ষেত্রে টাটা পেছনে পড়ে যাচ্ছে, টাটা নেক্সনও পেছনে পড়ে যাচ্ছে, টাটার অনেক গাড়ি পেছনে পড়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে হুন্ডাই আর টাটার মধ্যে একটা কাট থ্রোট কম্পিটিশান লেগেই রয়েছে। কোনো মাসে টাটা 2 নম্বরে চলে যায়, কোনো মাসে হুন্ডাই 2 নম্বরে চলে আসে টোটাল সেলসের বিচারে। সুতরাং এই কম্পিটিশানটাকে যাতে মানে মেরে ফেলা যায়, মানে হুন্ডাই যাতে 2 নম্বর পজিশানে থাকে আফটার মারুতি, তো সেই জন্যই ক্রেটাকে কিন্তু ওরা আরও আপগ্রেডেড করে এনেছে। তো সেই নিয়ে আমার ডিটেলে ভিডিওটা আছে, সেই ভিডিওটা এইখানে আপনি আই বাটনে দেখে নিতে পারেন, খুব ইম্পর্টেন্ট ভিডিও। আর সেটা সবথেকে বড় কথা হচ্ছে এই যে এই ভিডিওটা যখন করেছিলাম তখনও কিন্তু এই 3rd এডিশনটা লঞ্চ হয়নি, লঞ্চ হতে যাচ্ছিল, কিন্তু তার আগে কেন লঞ্চ করছে এবং স্ট্র্যাটেজিটা কি সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম ডিটেলে, এবং সেটাই কিন্তু এখন ঘটছে। মানে বলতে পারেন আমি ভবিষ্যৎ দ্রষ্টা আর কি। তো যাই হোক, ওই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আপনাদের। আর এতে যে অ্যাডাস লেভেল 2 ফিচার্সটা আছে ক্রেটাতে, তাতে অনেকগুলো ফিচার্স আছে, যেমন এফসিএ আছে, ফরওয়ার্ড কলিশন অ্যাভয়েডেন্স অ্যাসিস্ট, মানে আপনার গাড়ির সামনে যদি কিছু এসে যায়, পথচারী বা সাইকেল বা অন্য কোনো গাড়ি, তাহলে ও ব্রেক কষে দেবে, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ব্রেক দিয়ে গাড়িটাকে থামিয়ে দেবে। যদি 40 স্পিডে থাকে, যদি 60 স্পিডে থাকে, তাহলে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে গাড়িটাকে ব্রেক কষে দাঁড় করিয়ে দেবে। তো এই ফিচার্সটা আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফিচার। এছাড়া রিভার্স পার্কিং অ্যাসিস্ট আছে, যেরকম কি আপনি ব্যাক করছেন, এবার ব্যাক করছেন এমনভাবে যেখানে রাস্তার দিকে আপনাকে বেরোতে হবে, তো সেই সময় যদি কোনো গাড়ি ক্রস করে যায়, মানে ধরুন আপনি ব্যাক করছেন কীভাবে, এটা কীরকমভাবে দেখাবো, এইভাবে ধরুন ব্যাক করছে, এবার এদিক দিয়ে এদিক দিয়ে যদি কোনো গাড়ি এরকমভাবে যায়, ব্যাক করছেন, এবার যেই এই গাড়িটা আপনার ক্রেটা গাড়িটা দেখলো যে একটা গাড়ি এখান দিয়ে পেরিয়ে যাচ্ছে, তখন ওর রিভার্স পার্কিং যে অ্যাসিস্টটা আছে সেটা আপনি ব্রেক কষে গাড়িটাকে দাঁড় করিয়ে দেবে, আপনার গাড়িটা দাঁড়িয়ে যাবে। এটা সাপের মতো হয়ে যাচ্ছে, এইটা আপনার ক্রেটা গাড়িটা দাঁড়িয়ে যাবে, কারণ এখান থেকে একটা গাড়ি যাচ্ছে। এছাড়া আপনার লেন ডিপারচার ওয়ার্নিং আছে, লেন যদি ডিপারচার করেন আপনি, তখন একটা ওয়ার্নিং মেসেজ দিয়ে দেবে। এছাড়া লেন অ্যাসিস্ট ফিচারটাও আছে, মানে আপনি যদি লেন থেকে বেরিয়েও যান তাহলেও আপনাকে ব্রিং ব্যাক করবে, লেনে এনে দেবে, এরকম একটা ফিচার্স আছে। এছাড়া ব্লাইন্ড স্পট ওয়ার্নিং আছে, ধরুন একটা গাড়ি যাচ্ছে এরকমভাবে, এই গাড়িটা ওভারটেক করছে, ওআরভিএমটা আছে, সেই ওআরভিএম তো পেছনের এই অবধি দেখতে পাচ্ছে, এবার এই জায়গায় যে কী আছে সেটা দেখতে পাচ্ছে না, তো এই ব্লাইন্ড স্পট যেটা আছে সেই স্পটটার ওয়ার্নিং এই অ্যাডাস লেভেল 2 ফিচার্সটা দেবে। এছাড়া ড্রাইভার অ্যাসিস্ট্যান্স ওয়ার্নিং আছে, ড্রাইভার যদি আস্তে আস্তে ঘুম পেয়ে যায় তাহলে সেটা তক্ষুনি ধরে নেয়, সেই সফটওয়্যারটা ক্যাপচার করে নেয়, দিয়ে বলতে থাকে যে আপনি গাড়িটাকে সাইড করুন, একটু কফি খান, একটু চা খান। তো এই সমস্ত জিনিসগুলো বলতে থাকে অ্যাডাস লেভেল 2-তে। অ্যাডাস লেভেল 2 এর একটা সুইচ থাকে, সেই সুইচটা যদি আপনি প্রেস করেন তাহলেই অ্যাডাস লেভেল 2টা ক্রেটার মধ্যে কাজ করবে, আদারওয়াইজ ম্যানুয়ালি নর্মাল যেরকম অন্যান্য গাড়িগুলো চলে সেই রকম গাড়িগুলোর মতোই এই গাড়িটা চলবে। তবে আমাদের ইন্ডিয়ার যে অবস্থা, যেখানে কথায় কথায় আনসার্টেনটি থাকে, সেখানে আমরা যখন গাড়ি চালাই তখন আমাদের এখানে অ্যাডাস লেভেল 4 থাকে, অ্যাডাস লেভেল 2-তে কাজ হবে না। সুইফট, ব্যালেনো, পাঞ্চ, গ্লান্সা, এমএজের মধ্যে কোন গাড়িটা সাজেস্ট করছেন? কোন গাড়িটা সাজেস্ট করবো আপনারা বলুন। পাঞ্চ গাড়িটা ভালো, গ্লান্সা, ব্যালেনো, সুইফট আমার আছে ভালো, এমএস গাড়ি ভালো, কোন গাড়ি খারাপ? সব গাড়ি তো ভালো, সব কোম্পানিগুলো ভালো। আমি সাজিয়ে দেবো একটু। ফার্স্টে গ্লান্সা, ব্যালেনো, সেকেন্ডে পাঞ্চ, থার্ডে হচ্ছে এমএস, ফোর্থে সুইফট। এরকম কোনো নিয়ম নেই, যে গাড়িটা টেস্ট ড্রাইভ করে ভালো লাগবে সেই গাড়িটা কিনবেন, কোনো নাম্বারিং ফাম্বারিং নেই। মিস্টার তরুণ লিখছেন ব্রেজা গাড়িটা কেমন হবে গ্র্যান্ড i10-এর বিকল্প হিসেবে? ভালো হবে, ব্রেজার যে কোনো মডেল দেখতে পারেন, VXi থেকে দেখুন, ভালো হবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে, এসকে হাফিজ রেহমান লিখছেন দাদা আমি একটা 7 সিটার কার নিতে চাই, কোনটা বেস্ট হবে, আর্টিকা না ট্রাইবার, মাইলেজ ও ইঞ্জিন ভালো হবে? আর্টিকা নেবেন, কোনো সন্দেহ নেই, আপনি আর্টিকা নিন, ট্রাইবারের থেকে ভালো গাড়ি। ট্রাইবারও ভালো গাড়ি, কিন্তু আর্টিকা আরও ভালো গাড়ি। পরের প্রশ্ন নিয়ে নিই, মিস্টার শ্রী সাম দাস, আমার নিজের হাতে লেখা, আমি নিজেই বুঝতে পারছি না। আমার বাজেট, আমি নামটা লিখে দেবো, হ্যাঁ, আমার বাজেট 15 লাখ টাকা। আমার প্রশ্ন হলো আপনাকে যদি সেই সেম বাজেট দেওয়া হয়, অন রোড প্রাইসে 15 লাখ টাকার মধ্যে আপনি কোন গাড়ি কিনতে চাইবেন? অ্যাকচুয়ালি আমার যে পারপাসটা না, সেটা ভীষণ ভোলাটাইল, মানে সবসময় চেঞ্জ হতে থাকে। কখনো মনে হয় পাহাড় ভালো, কখনো মনে হয় সমুদ্র ভালো, কখনো মনে হয় এই সিটি তো ভালো, কলকাতাতে আছি, বেশ ভালো আছি। সুতরাং সেই অনুযায়ী টেস্ট বদলে যায়। অনেক সময় আমার মাথার পোকা নড়ে ওঠে যে না, পাহাড়ে যাব, খুব বেশি অফ রোডিং করবো, পাহাড়েই ঘুরে বেড়াবো, ও চাকরি বাকরি পরে দেখা যাবে, ছুটি বেশি করে নেবো। তো তখন আমার মনে হয় জিমনি গাড়িটা তো বেশ ভালো, জিমনি গাড়ির টেস্ট ড্রাইভও করেছি কয়েকদিন আগে। তো জিমনি গাড়ি চালিয়ে
আমার মনে হয়েছে যে ওর যে গিয়ারটা আছে ওটা অনেক বেশি ট্রাভেল করে, এই জন্যই মনে হয়েছে, কারণ আমার যে ইটিওস গাড়িটা আছে সেটা গিয়ার অত বেশি ট্রাভেল করে না। টাক করে মারলাম একে পড়ে গেল, টাক করে মারলাম দুয়ে পড়ে গেল, খুব স্লিক এবং কম্প্যাক্ট। কিন্তু এই যে জিমনি গাড়িটা আছে, জিমনি গাড়ির গিয়ার কিন্তু অত স্মুথ নয়, একটু বেশি ট্রাভেল করে, লং ট্রাভেল করে। ক্লাচে অসুবিধা হয় না, কারণ ক্লাচ হচ্ছে আমার যেহেতু ডিজেল গাড়ি ইটিওস গাড়িটা, সেটার ক্লাচ মুভমেন্টটা অনেক বেশি চিপতে হয়। আর জিমনি গাড়িরও তাই, ক্লাচটা অনেক বেশি চিপতে হয়, ওটা নিয়ে আমার কোনো সমস্যা হয় না। গিয়ার নিয়ে একটু সমস্যা হচ্ছিল, একটু উঁচুতে বসা যায় জিমনি গাড়িতে। জিমনি গাড়িও আমার পছন্দ, কিন্তু ক্রেটা গাড়িও আমার পছন্দ। 15 লাখ টাকার মধ্যে যদি আপনি বলেন তাহলে এই দুটো গাড়ি আমার চয়েস। দুটো কিন্তু দুরকম। এবার লাস্ট প্রশ্ন নিয়ে নিই। হ্যাঁ, মিস্টার সুদীপ্ত সিকদার লিখছেন, আই হ্যাভ ডিসাইডেড টু পারচেস আ এসইউভি কার, হুইচ ব্র্যান্ড শুড আই কনসিডার ফর সেফটি ক্রাইটেরিয়া? সেফটি ক্রাইটেরিয়ার জন্য হুন্ডাই আছে, টাটা আছে, তো সেই সমস্ত, ইনফ্যাক্ট ফক্সওয়াগনও আছে, আর কি বলবো, মাহিন্দ্রাও তো আছে, মাহিন্দ্রাও তো সেফটি ভালো। হ্যাঁ, মাহিন্দ্রা বোলেরো নিয়েও কয়েকদিন আগে 1 স্টার পেয়েছে, কিন্তু বাকি যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো তো 4 স্টার 5 স্টার রেটিং আছেই। মারুতিরও যে ব্রেজা গাড়ি আছে সেটাও সেফটির দিক থেকে খারাপ না খুব একটা। শ্রী সৌভিক মল্লিক লিখছেন যে ইগনিস কেনা কি আজকের দিনে ভ্যালু ফর মানি হবে? নিশ্চয়ই হবে, আন্ডার রেটেড কার তো কী হয়েছে, যথেষ্ট ভ্যালু ফর মানি। আচ্ছা, আরেকজন লিখেছেন যে স্টিয়ারিং রিসেন্টারিং নিয়ে ইস্যু হচ্ছে, ওনার গাড়িতে যে স্টিয়ারিং আছে সেটা রিসেন্টার হচ্ছে না। স্টিয়ারিং রিসেন্টার কোনো গাড়িতেই খুব একটা ভালোভাবে হয় না। আমার টয়োটা যে ইটিওস গাড়িটা আছে সেটারও প্রথম থেকে স্টিয়ারিং রিসেন্টারিং হয় না। এছাড়া আমার বন্ধুর সেলেরিও গাড়ি আছে, সেই গাড়ি আমি চালিয়েছি, ওই গাড়িতেও স্টিয়ারিং রিসেন্টারিং খুব একটা হয় না। এছাড়া ব্রেজাতেও খুব একটা ভালো স্টিয়ারিং রিসেন্টারিং হয় না। যে কোনো গাড়িতেই আপনি যখন ঘোরাচ্ছেন গাড়িটাকে, ইউটার্ন নিচ্ছেন, দিয়ে যখন স্টিয়ারিংটা ছেড়ে দিচ্ছেন, তখন তো স্টিয়ারিংয়ের একটা ইনহারেন্ট নেচার থাকবে যে স্টিয়ারিংটা আবার আগের পজিশনে আসা। কিন্তু বেশিরভাগ গাড়ির ক্ষেত্রেই দেখা যায় যে সেই পজিশনে আসতে গেলেও পুরোপুরি আসে না, কিছুটা হাত দিয়ে সেট করতে হয়। সুতরাং রিসেন্টারিং ইজ নট অ্যান ইস্যু, এটা কোনো ইস্যু নয়। আপনার কোনো কিছুই অটোমেটিক হবে না, বুঝলেন তো? সব কিছুই কিছুটা অটোমেটেড, কিছুটা ম্যানুয়ালি আপনাকে সেট করে নিতে হবে। অনেক গাড়িতে রিসেন্টারিং হয়, ভালো হয়, কিন্তু আমাদের বেশিরভাগ যে গাড়িগুলো আছে সেগুলোতে রিসেন্টারিং ওরকমভাবে হয় না, কিছুটা আপনাকে ম্যানুয়ালিও করে নিতে হয়। আর রিসেন্টারিং হয় মানে এটা পুরোটা বলাটাও ভুল হচ্ছে যে রিসেন্টারিং হয় না, রিসেন্টারিং হয়, কিন্তু একটা সার্টেন স্পিডে হয় সব গাড়িতে। সেই স্পিডটা আমিও জানি না, আপনিও জানেন না যে কোন পার্টিকুলার স্পিডে রিসেন্টারিং ব্যাপারটা ঠিকঠাক গাড়িতে হয়, কোন বিভিন্ন গাড়ির ক্ষেত্রে স্পিডটা আলাদা আলাদা। সুতরাং আজকের ভিডিওতে এটাই আলোচনা করার ছিল, যে কিছু প্রশ্ন আপনারা করছেন তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আরও প্রশ্ন করবেন যেগুলো আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।